আপনি ছোটবেলায় কিভাবে ইংলিশ শিখেছেন? এই প্রশ্নটা আমাকে অনেক স্টুডেন্টরা করে। তাই আমি ছোটবেলায় যে ৫টা টিপ ফলো করে ইংলিশ শিখেছি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে চাই। একদম ফার্স্টে আমি ছোটবেলায় প্রচুর ইংলিশ বই পড়তাম। গল্পের বই হোক বা ড্রামা হোক বা ফিকশনের অন্য যেকোনো জনরা হোক না কেন, আমি প্রচুর গল্পের বই পড়তাম। অ্যান্ড সেখানে শুধুমাত্র পড়েই কিন্তু আমার এক্সপেরিয়েন্সটা থেমে যেত না। আমি বই পড়তাম এবং যখন আপনি একটা বই পড়বেন, বইয়ের মধ্যে অনেক শব্দ পাবেন যেগুলোর অর্থ আপনি জানেন না। আমি সেই অর্থগুলো দাগিয়ে রাখতাম। সেই শব্দের পাশে আমি কিন্তু সেই শব্দের অর্থটাও লিখে রাখতাম এবং এখানেও কিন্তু আমার এক্সপেরিয়েন্সটা থামতো না। আমি এরপরে এই শব্দগুলো একটু আমার ফ্রেন্ডদের সামনে স্মার্ট শোনানোর জন্য বিভিন্ন সিচুয়েশনে ইউজও করতাম। তখন আমার ফ্রেন্ড আমার দিকে তাকায় থাকতো যে, আরে তুই এই শব্দটা কোত্থেকে শিখছিস? সো এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট ছিল ছোটবেলা থেকেই। কারণ এই যে এতগুলো শব্দ আমি শিখেছি, সবগুলো শব্দের যে অর্থ আমার এখন একদম 100% মনে আছে তাও কিন্তু না। কিন্তু এই শব্দ শেখা, তারপর বিভিন্ন নভেল যখন আমি পড়তাম, গল্পের বই যখন আমি পড়তাম, সেখানে বিভিন্ন রকমের বাক্য পড়া, বিভিন্ন রকমের সেন্টেন্স পড়া, এগুলো সবগুলোই কিন্তু আমার ওভারঅল ইংলিশকে অনেক ইমপ্রুভ করেছে ছোটবেলা থেকেই। আমি অনেকজনকে এখনো বলি যে আমি কিন্তু ছোটবেলায় গ্রামার রুল খুব বেশি মুখস্থ করতাম না, এবং সেটা মুখস্থ না করার পিছনে এটাই কিন্তু একটা রিজন ছিল। কারণ অনেক কিছু আমি ইনডিরেক্টলি এভাবে বই পড়ে পড়ে, বিভিন্ন আর্টিকেল পড়ে পড়ে ইনডিরেক্টলি শিখে ফেলতাম এবং সেটা আমার ব্যবহারের মধ্যে একদম সুন্দর করে ইন্টিগ্রেট হয়ে যেত। দ্বিতীয় যেই হ্যাবিটটা আমার ছিল সেটা হচ্ছে কার্টুন দেখা বা ইংলিশ যে টিভি শোগুলো আছে। যেমন আমার মনে আছে আমি ছোটবেলায় একটা টিভি শো দেখতাম যেটার নাম ছিল স্মল ওয়ান্ডার। এটা একটা ছোট্ট মেয়েকে নিয়েছিল যে একটা রোবট ছিল, বাট আস্তে আস্তে তার মধ্যে বিভিন্ন হিউম্যান ক্যারেক্টারিস্টিক্স চলে আসছিল। সো সেখান থেকেও আমি কিন্তু অনেক ইংলিশ শিখেছিলাম। বিভিন্ন কার্টুন দেখতাম কার্টুন নেটওয়ার্কে, সেগুলো দেখেও আমার ইংলিশ অনেক ইমপ্রুভ হয়েছিল। আর একটু বড় যখন হয়ে গিয়েছি তখন আমি ফ্রেন্ডস নামের একটা টিভি শো ছিল, সেখান থেকেও অনেক ইংরেজি শিখেছি। সো এটাও কিন্তু আমার ওভারঅল স্পোকেন ইংলিশকে ডিরেক্টলি বা ইনডিরেক্টলি অনেক বেশি হেল্প করেছে, যেটা আমি টিভি শোটা দেখার সময় বা কার্টুনটা দেখার সময় বুঝতাম না যে আমি আসলে ইংলিশ শিখছি, বাট সেটাও কিন্তু অটোমেটিক আমার শেখা হয়ে যাচ্ছিল। ৩ নম্বর যে হ্যাবিটটা আমার ছিল সেটা হচ্ছে নিউজ দেখার। নিউজ দেখে এমন না যে আমি গ্লোবাল সব সিচুয়েশন সম্পর্কে সব কিছু জেনে ফেলতাম, একদম আতেল হয়ে যেতাম, তা ঠিক না। বাট আমি সেই নিউজগুলো দেখে দেখা যেত যে কারেক্ট উচ্চারণ, অ্যাকসেন্ট, এগুলো সম্পর্কে অনেক কিছু শিখতে পেরেছিলাম। দেখা যেত যে একটা শব্দের কারেক্ট প্রোনাউন্সিয়েশন কি, সেটা যখন আপনি একটা নিউজ প্রেজেন্টারকে বলতে শুনবেন, তারা কিন্তু একদম কারেক্ট প্রোনাউন্সিয়েশনেই সাধারণত ফলো করে। স্পেশালি আপনি যদি বিবিসির কন্টেন্ট দেখেন, সিএনএন এর কন্টেন্ট দেখেন, তাদের উচ্চারণে কিন্তু মিস্টেক হয় না। সো তাদের থেকে আপনি কারেক্ট প্রোনাউন্সিয়েশন শিখতে পারবেন। আপনার যদি অ্যাকসেন্ট শেখার ইচ্ছা থাকে, আপনি ব্রিটিশ অ্যাকসেন্ট বা আমেরিকান অ্যাকসেন্টও তাদের থেকেই শিখতে পারবেন। ৪ নম্বর যেই হ্যাবিটটা আমার ছিল, এবং আমার মনে হয় যে এই হ্যাবিটটা আমার সবচেয়ে ভালো হ্যাবিট ছিল ছোটবেলায়, সেটা হচ্ছে আমি প্রতিদিন অন্তত ৫টা বা 10টা নতুন শব্দ শিখতাম। অ্যান্ড শুধুমাত্র শব্দ শিখেই কিন্তু রেখে দিতাম না, আমি একটা ওয়ার্ড শিখতাম, ওই ওয়ার্ডের পাশে ওই ওয়ার্ডের অর্থটা বাংলায় লিখে রাখতাম। এরপরে ওই ওয়ার্ডের কি কি সিনোনিমস আছে, মানে এই শব্দের পরিবর্তে আর কি কি শব্দ বলা যায়, সেগুলোও শিখে রাখতাম। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি লাস্টে আমি ওই শব্দ দিয়ে একটা সেন্টেন্স তৈরি করে রাখতাম, যেই সেন্টেন্সটা আমার দৈনন্দিন জীবনে অনেক ব্যবহার করার চান্স ছিল। এমন যদি একটা সেন্টেন্স লিখেন যেই সেন্টেন্সটা আপনি জানেন যে আপনার ডেইলি লাইফে একবারেই ইউজ করা হবে না, তাহলে কিন্তু আপনার ওই শব্দটা ব্যবহার করা হবে না। সো এমন একটা সেন্টেন্স লিখে রাখবেন যেটা আপনি নিশ্চিত যে আইদার আপনার ফ্রেন্ডদের সাথে আপনি ইউজ করবেন, বা ফ্যামিলি মেম্বারদের সাথে ইউজ করবেন, কাজিনদের সাথে ইউজ করবেন, কারো না কারোর সাথে এমন একটা সেন্টেন্স যেটা ইউজ করা হবে, ব্যবহার করা হবে, সেই সেন্টেন্সটা লিখে রাখবেন। তাহলে দেখবেন যে ওই বাক্যের মাধ্যমে আপনার ওই শব্দটা একদম 100% মনে থাকার চান্স থাকবে। ৫ নম্বর টিপ, যারা খুব ভালো ইংলিশে কথা বলে, ধরেন আপনার সিনিয়র হতে পারে, কোনো একটা মুভি অ্যাক্টর হতে পারে, আপনার ভাই বা আপনার বোন হতে পারে, এরকম কয়েকজন মানুষ বা এরকম কয়েকজন ব্যক্তিরা অ্যাকচুয়ালি কিভাবে কথা বলছে, কিভাবে নিজেদের থটসগুলো প্রেজেন্ট করছে, তাদের কথাবার্তাকে আর্টিকুলেট করছে, এগুলো একটু শেখার চেষ্টা করবেন। কারণ আপনার আশেপাশে এরকম অনেক মেন্টার্স থাকবে, সিনিয়র্স থাকবে, বা যদি কেউ না থেকে থাকে তাহলে কোনো অ্যাক্টর বা অ্যাক্ট্রেস বা কোনো নিউজ প্রেজেন্টার, যারা অ্যাকচুয়ালি খুব সুন্দর করে দেখবেন ইংলিশে তাদের নিজের কথাবার্তাকে, তাদের নিজের আইডিয়াসগুলোকে উপস্থাপন করে। তাদের থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন। উচ্চারণ সম্পর্কে শিখতে পারবেন, ডেলিভারি সম্পর্কে শিখতে পারবেন, বডি ল্যাঙ্গুয়েজ সম্পর্কে শিখতে পারবেন, নতুন নতুন ওয়ার্ডসও হয়তো বা শিখতে পারবেন। সো আপনার আশেপাশে যারা আছে তাদের থেকে শেখা স্টার্ট করবেন। আমিও যেমন, আমার কিছু কাজিনস ছিল যাদের থেকে অনেক বেশি শেখার চেষ্টা করতাম। আমার বোন খুব ভালো ইংলিশে কথা বলতো এবং এখনও বলে, তার থেকে শেখার চেষ্টা করতাম। যে অ্যাক্টর অ্যাক্ট্রেসেসরা আমার ফেভারিট ছিল, তারা
কিভাবে ইংলিশে কথা বলে, বিভিন্ন এক্সপ্রেশনস ইউজ করে, বিভিন্ন ইডিয়মস ইউজ করে, সেগুলো দেখার চেষ্টা করতাম অ্যান্ড চেষ্টা করতাম সেটা আমার দৈনন্দিন জীবনেও ইউজ করতে। এই 5টা হ্যাবিট ছাড়াও কিন্তু আরও অনেক হ্যাবিটস আছে যেগুলো ফলো করলে আপনারা আপনাদের ইংরেজি শেখার যাত্রাটাকে আরও অনেক ইজি করে ফেলতে পারবেন। এরকম ভালো ভালো কিছু হ্যাবিট আমাদেরকে একটু কমেন্ট করে জানান। অ্যান্ড আপনাদের বাসায় যদি কেউ এমন থেকে থাকে যারা স্পোকেন ইংলিশ শিখতে চায় বা আপনি নিজেও স্পোকেন ইংলিশ শিখতে চান, তাহলে আমার কিন্তু একটা বড়দের জন্য ঘরে বসে স্পোকেন ইংলিশ কোর্স আছে এবং ছোটদের জন্য কিডস ইংলিশ কোর্স আছে, যেগুলোর মাধ্যমে আপনারাও খুবই সহজে ঘরে বসে আপনাদের ইংরেজি শেখার যাত্রাটা শুরু করে দিতে পারবেন।